আজ 25শে সেপ্টেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটির বিশেষ আয়োজন মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজকের এই পর্বে আপনাদের দেখাবো কিছু চাঞ্চল্যকর খবর যা শুনলে আপনারা চমকে উঠবেন। আজকের প্রধান শিরোনামগুলো হলো ইয়েমেনের ড্রোন হামলায় ইসরায়েলে ভয়ঙ্কর বিস্ফোরণ, 50 জনের কাছাকাছি ইসরায়েলি এর শিকার হয়েছেন। ওয়েস্ট ব্যাংক দখল হবে না, আরব দেশগুলোকে আশ্বস্ত করলেন ট্রাম্প। গাজা সিটিতে সাহায্য নিয়ে পৌঁছানো গ্লোবাল স্মুথ ফ্লোটিলার উপর ড্রোন হামলা, নিরাপত্তার জন্য ইতালি পাঠালো যুদ্ধজাহাজ। সমুদ্রে ইসরায়েলের এই ভুল কি এবার বড় মাসুল দাবি করবে? এদিকে ইরানের বড় ঘোষণা, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথি ও ফুটেজ প্রকাশ করেছে তারা। এছাড়াও রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইসরায়েল এবং আমেরিকার উপর তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন ইরানের নতুন রাষ্ট্রপতি। দর্শক, এগুলো তো ছিল কেবল কিছু চমকে দেওয়া শিরোনাম। ভেতরের খবরগুলো শুনলে কিন্তু আপনারা আরও বেশি চমকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। দর্শক, গতকাল বুধবার রাতে ইসরায়েলি সংবাদপত্রগুলোতে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। খবরটি হলো ইয়েমেনের হুতিদের একটি ড্রোন ইলাত শহরে আছড়ে পড়েছে, আর এই ভয়াবহ বিস্ফোরণে প্রায় 50 জন ইসরায়েলি আহত হয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আহতদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর বলে জানানো হচ্ছে। এছাড়াও 17 জন আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারাও বর্তমানে হাসপাতালে ভর্তি। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টের তথ্য অনুযায়ী ড্রোনটি একটি হোস্টেলের কাছে আছড়ে পড়েছিল, আর এই বিস্ফোরণের ফলে শুধু বাইরেই নয়, পাশের হোস্টেলের বেশ কিছু কক্ষও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হুতিদের এই ড্রোনটি আটকাতে না পারা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্নও উঠতে শুরু করেছে। ইসরায়েলেরই একটি সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী 2 বার আয়রন ডোম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে হুতিদের ড্রোনটাকে আটকানোর চেষ্টা করেছিল। অর্থাৎ আয়রন ডোম থেকে দুবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়, হুতিদের ড্রোনটি থামানো যায়নি। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে যে তারা এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তারা বিশেষভাবে খতিয়ে দেখছে যে তাদের বিশ্ববিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠিক কী কারণে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থ হলো। এখন এই ঘটনার পর ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আসুন এবার পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখা যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের এই আশ্বাস দিয়েছেন যে তিনি ইসরায়েলকে দখলকৃত ওয়েস্ট ব্যাংক সংযুক্ত করতে দেবেন না। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ফিলিস্তিনের যতটা অংশ এখনও স্বাধীন আছে ততটাই স্বাধীনই থাকবে। এই খবরটি জানা গেছে আল আরেবিয়া ইংলিশ সূত্রে। এখন ট্রাম্প যদি তার এই প্রতিশ্রুতি রক্ষা করেন তবে নিশ্চিতভাবে এটি ফিলিস্তিনিদের জন্য একটা বিরাট সুখবর হবে, কিন্তু যদি তিনি তার কথা না রাখেন তাহলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার উপস্থিতির জন্যই একটি বড় বিপদ তৈরি হবে। কারণ আরব শাসকরা হয়তো চুপ থাকবেন, কিন্তু যদি ইসরায়েল ওয়েস্ট ব্যাংককে নিজেদের অংশ করে নেয় তাহলে আরব দেশগুলোর সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়বে। দর্শক, ট্রাম্প এই প্রতিশ্রুতিটি দিয়েছেন গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন আরব এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে। ইতিমধ্যেই ওই অঞ্চলের আধিকারিকরা সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল যদি তাদের দখলদারি বাড়ায় তাহলে গাজা সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চুক্তিগুলোর উপর তার খারাপ প্রভাব পড়বে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ক্রমাগত বলে আসছে যে তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন রুখতে চায় এবং ওয়েস্ট ব্যাংকের মতো দখলকৃত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে চায়। এদিকে সমস্ত আরব এবং উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের রক্ষাকর্তা
আমেরিকার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে যাতে তারা গাজার যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে ওয়েস্ট ব্যাংক দখল করা হলে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি ঠান্ডা ঘরে চলে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওয়েস্ট ব্যাংক দখল করা তাদের জন্য রেড লাইন পার করার মতো হবে। দর্শক, এবার এই খবরের সঙ্গেই জুড়ে থাকা দ্বিতীয় বড় আপডেটটির দিকে আসছি। গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন যে আগামী দিনে কিছু সাফল্য পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। নিউ ইয়র্কে কথা বলার সময় উইটকফ জানিয়েছেন যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে এবং গাজায় শান্তি ফেরানোর জন্য কয়েকজন নেতাকে 21 দফার একটি পরিকল্পনা পেশ করেছেন। এখন প্রশ্ন উঠছে, আরবরা কি এই পরিকল্পনাতে সম্মতি দেবে? ইসরায়েল কি এই পরিকল্পনা মেনে নেবে? এর উত্তর তো ভবিষ্যতই দেবে। দেখা যাক আগামীতে কি হয়। দর্শক, এবার পরবর্তী যে বড় খবরটি সামনে আসছে, গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে বেরিয়ে পড়া একটি আন্তর্জাতিক জাহাজের বহর বা ফ্লোটিলার উপর ড্রোন হামলা হয়েছে। আর এই ঘটনার পরেই ইতালি তার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। ফলে সমুদ্রে পরিস্থিতি এখন বেশ গুরুতর হয়ে উঠেছে। ইতালির পাঠানো এই ফ্রিগেট, যার নাম ফাসান, ইতিমধ্যেই সমুদ্রে নেমে পড়েছে। দর্শক, খবরটা ভালো করে শুনুন। গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে আন্তর্জাতিক ফ্লোটিলা বেরিয়েছিল তার উপর সমুদ্রের ড্রোন দিয়ে হামলা করা হয়। হামলাটি মাঝরাতে গ্রিসের একটি দ্বীপ থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে ঘটে। সেখানে 50টি বেসামরিক জাহাজ গাজার উদ্দেশ্যে যাচ্ছিল। এই জাহাজগুলোতে অনেক আইনজীবী এবং সমাজকর্মী উপস্থিত ছিল। মার্চ টু গাজা নামের এই অভিযানে গ্রিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোট 12টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছিল। আর এর ফলে 11টি জাহাজের ক্ষতি হয় এবং তাদের কমিউনিকেশন সিস্টেম জ্যাম হয়ে যায়। তবে স্বস্তির খবর হলো জাহাজে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন। ফ্লোটিলার আয়োজকরা এই হামলার জন্য সরাসরি ইসরায়েল এবং তার সঙ্গীদের দায়ী করেছেন। তারা বলছে এই ধরনের হুমকি দিয়ে তাদের যাত্রাকে থামানো যাবে না। এই হামলার পর ইতালির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ফ্লোটিলার সাহায্যের জন্য তার দেশের নৌবাহিনীর ফাসান নামের ফ্রিগেটটি রওনা করে দিয়েছেন। ফাসান হলো জাহাজটির নাম। এখন আপনারা হয়তো ভাবছেন এই ফ্রিগেট জিনিসটা আসলে কি। আপনাদের সহজ করে বলছি। দেখুন, ফ্রিগেট আসলে একটি মাঝারি আকারের খুব দ্রুতগামী এবং হালকা যুদ্ধ জাহাজ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অন্য বড় জাহাজ বা বাণিজ্যিক জাহাজকে সুরক্ষা দেওয়া। এটি সাবমেরিনের বিরুদ্ধে লড়াইয়ে অর্থাৎ অ্যান্টি সাবমেরিন যুদ্ধে খুব কার্যকর। শুধু তাই নয়, শত্রুপক্ষের বিমান হামলা, মিসাইল বা ড্রোন থেকেও অন্য জাহাজকে রক্ষা করার ক্ষমতা এর মধ্যে রয়েছে। ফ্রিগেট সাধারণত খুব দ্রুত গতির এবং ম্যানুভারেবল হয়, অর্থাৎ খুব সহজেই নিজের দিক এদিক ওদিক পরিবর্তন করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, ইতালি একটি অত্যন্ত দ্রুত, মারাত্মক এবং বিপজ্জনক যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি ইসরায়েলি নৌবাহিনী এই ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আবার কোনো হামলা করে বসে, তাহলে কি ইতালির নৌবাহিনীর এই জাহাজের সঙ্গে তাদের সরাসরি সংঘাত হবে? সেটাই এখন দেখার বিষয়। চলুন পরবর্তী খবরের দিকে এগোনো যাক। সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বুধবার বলেছেন যে এই পৃথিবীতে যদি এমন কোনো নেতা থাকেন যিনি ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে ফিলিস্তিনিদের উপর চলা এই গণহত্যা, এই যুদ্ধ বন্ধ করাতে পারেন, তবে তিনি হলেন একমাত্র ডোনাল্ড ট্রাম্প। আর হ্যাঁ, এই গণহত্যার যুদ্ধ বা জেনোসাইডাল ওয়ার শব্দটি কিন্তু তারই, অর্থাৎ সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধানের। প্রিন্স তুর্কি সম্প্রতি ফিলিস্তিনকে দেওয়া আন্তর্জাতিক স্বীকৃতিরও প্রশংসা করেছেন এবং সেই দেশগুলোর কাছে আবেদন করেছেন যাতে তারা শুধু কথার কথা না বলে বরং এগিয়ে এসে সেই ফিলিস্তিনি রাষ্ট্রকে সুরক্ষা এবং স্বাধীনতা দেয়, যাকে তারা স্বীকৃতি দিয়েছে। দর্শক, খাস বাংলা ভাষায় তার কথাগুলো অনেকটা এই রকম। অনেক তো মুখে বললেন, অনেক তো কাগজে কলমও চালালেন, এবার একটু কাজ করুন, শুধু স্বীকৃতি দিয়েই থেমে যাবেন না। দর্শক, এবার একটা চাঞ্চল্যকর খবর। ইরান এক অবিশ্বাস্য দাবি করেছে।
তাদের বক্তব্য, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বা নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এবং ফুটেজ তাদের হাতে রয়েছে। ইরানের সরকারি টিভি চ্যানেলে কিছু ছবি এবং কাগজপত্র দেখানো হয়েছে, যেখানে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট, সামরিক ঘাঁটির অবস্থান, এমনকি ডিমোনা নিউক্লিয়ার চুল্লির ভিতর থেকে তোলা ফুটেজও রয়েছে বলে দাবি করা হয়েছে। তাই এটা একটা অত্যন্ত বড় খবর। ইসরায়েল এখন কিভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে আড়াল রাখবে? ডিমোনা হলো সেই জায়গা যা নিয়ে সারা বিশ্বে মনে করা হয় যে এখানে মধ্যপ্রাচ্যের একমাত্র অঘোষিত পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। যদিও ইসরায়েল এটা কখনো স্বীকার করে না, আবার কখনো অস্বীকারও করে না। এদিকে পরবর্তী খবরে রাষ্ট্রসংঘে গর্জে উঠলেন ইরানের নতুন রাষ্ট্রপতি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশিয়ান গতরাতে রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইসরায়েল এবং আমেরিকার উপর তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন যে জুন মাসে হওয়া হামলাগুলো গোটা বিশ্বের বিশ্বাস এবং এই অঞ্চলের শান্তির আশার উপর গভীর আঘাত এনেছে। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই ছিল জেনারেল অ্যাসেম্বলিতে তার প্রথম আন্তর্জাতিক ভাষণ। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের যুদ্ধের পর এটিই তার প্রথম ভাষণ, যে যুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের অনেক উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছিলেন। 12 দিনের সেই যুদ্ধের পর তার প্রথম আন্তর্জাতিক ভাষণে তিনি ইসরায়েল এবং আমেরিকার উপর একেবারে গর্জে উঠেছেন। তিনি হাতে করে শহীদদের নামের তালিকা সম্বলিত একটি বই নিয়ে এসেছিলেন, যা ছিল একটা বড় বার্তা। আর সেই বার্তা ইরান রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে গোটা বিশ্বকে দিয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশিয়ান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে ইরানের উদ্দেশ্য কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। পেজিশিয়ান পরিষ্কারভাবে বলেছেন, আমি এই সবার সামনে আরও একবার বলছি, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না। আমাদের পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই। সুতরাং দর্শক, ভাবুন একবার, ইরানের রাষ্ট্রপতি রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এই কথা বলেছেন। একই সাথে ইরানের রাষ্ট্রপতি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি অর্থাৎ E3 দেশগুলোর উপর সরাসরি অভিযোগ এনেছেন যে তারা আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আর দর্শক, এই নিষেধাজ্ঞা যদি সত্যি সত্যি কার্যকর হয়, তাহলে ইরানের ব্যবসার জন্য টিকে থাকা খুব কঠিন হয়ে পড়বে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আন্তর্জাতিক রাজনীতির এই গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।